কিরে আয়না, ঠিকই তো বললোক, হ্যান্ডসাম ছেলেকে নিজের রূপের জালে ফাঁসিয়ে নিলি দেখি। তা কিভাবে ফাঁসালি শুনি? এমনিতে তো এমন ভান করিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না। আর সময় মতো ঠিকই ছক্কা মারলি। বাই দ্য ওয়ে, তোর জামাইটা কিন্তু সেই সুন্দর। আবার ডাক্তারও বলে। তা কিভাবে পটালি? আমাকেও কিছু টিপস দে। হঠাৎ এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেল আয়না। পিছনে ঘুরে দেখল সাহেরা বানুর মেয়ে সারা দাঁড়িয়ে আছে। সেই কথাগুলো ছুঁড়ে দিয়েছে বুঝতে বাকি রইল না আয়নার। ছাদে থাকা নিজের ছোট ঘরে এসেছিল আয়না। হয়তো এই ঘরে কোনো বিলাসিতা, আরাম নেই। কিন্তু জীবনের এতগুলো বছর তো এই ছোট রুমেই কাটিয়েছে সে। তার সকল আনন্দ, কষ্ট, হাসি, কান্নার সাক্ষী তো এই রুমটাই। তাই সকলের কথার ফাঁকে উঠে নিজের রুমটায় চলে এসেছে সে। আর এখানে আসতেই যে সারার বা যে ব্যবহারের শিকার হতে হবে বুঝতে পারেনি আয়না। আয়নাকে উঠে আসতে দেখে তার পিছু পিছু এসেছে সারা। আয়নাকে অপমান করার একটা সুযোগও ছাড়তে চায় না সে। সারার কথায় মাথা নিচু করে ফেলল আয়না। সারা তার চেয়ে বয়সে বড়। তাই তাকে কখনোই অসম্মান করতে চায়নি আয়না। তাই আজও চুপচাপ সারার কথা হজম করে নিল সে। এসব শোনার অভ্যাস তার বহু আগে থেকে আছে। সাহেরা বানু তাকে উঠতে বসতে এসব কথা শোনাতেন। আয়নাকে জবাব না দিতে দেখে তার হাতটা শক্ত করে চেপে ধরল সারা। আয়নার ভালো ঘরে বিয়ে হয়েছে দেখে সহ্য হচ্ছে না সারার। আমাদের সমাজে এমন কিছু মানুষের বসবাস রয়েছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। সারাও হয়তো তাদের অন্তর্গত। এত শক্ত করে হাত ধরায় ব্যথায় ঘুমিয়ে উঠল আয়না। চোখের কোণে জল জমে গেল। সারা দাঁতে দাঁত পিষে বলল, কি হলো বলো? কথা বলিস না কেন? নিজের কুকীর্তি বলতে লজ্জা লাগছে। করার সময় তো লজ্জা লাগেনি। মিরাপুর শ্বশুর বাড়ির লোকেদের ভালোই তো বশ করেছিলি। তারা তোর সাথে জিজুর বড় ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য মিরাপুর বিয়ে ভাঙতে প্রস্তুত ছিল। লজ্জা লাগেনি এসব করতে? ওর লজ্জা লেগেছে কিনা সেটা পরে দেখবেন। আগে এটা বলুন, আপনার লজ্জা লাগছে না ওর সাথে এমন ব্যবহার করতে? আপনার সাহস কি করে হলো আমার ওয়াইফের গায়ে হাত দেয়ার? হাউ ডেয়ার ইউ? আপনি কে ওর কাছ থেকে কৈফিয়ত চাওয়ার? আচমকা কারোর কঠিন গলায় বলা কথায় হাত আলগা হয়ে গেল সারার। আয়নার হাত ছেড়ে ভয়ার্ত দৃষ্টিতে পিছে ফিরে চাইল। আদৃশের কঠোর দৃষ্টি দেখে দমে গেল সারা। তুতলিয়ে বলল, আসলে আমি তো সারাকে থামিয়ে দিয়ে আদৃশ ফের কঠোর গলায় বলল, আপনার আসলে নকলে শোনার সময় আমার নেই। সোজা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আগে হয়তো সে আপনার বোন ছিল। তাই যা খুশি তাই করেছেন। কিন্তু এখন সে আমার ওয়াইফ। আর আমার ওয়াইফকে কেউ আঘাত করবে বা অপমান করবে, এটা আমি মোটেও সহ্য করব না। যে এমনটা করবে তাকে ভেঙে গুঁড়িয়ে দিব। এই আদৃশকে যতটা সোজা ভাবছেন, আমি ততটা সোজা নই। এমনিতেই কাউকে অকারণে আঘাত করা হলে তা আমার সহ্য হয় না। আর আঘাত যদি আমার পরিবারের কোনো সদস্যের উপরে আসে তাহলে বুঝতেই পারছেন সামনের ব্যক্তির আমি কি হাল করতে পারি। কোনো রকমের ঝামেলা না চাইলে চুপচাপ এখান থেকে চলে যান। আর ভবিষ্যতে কখনো আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করার কথা মাথায় ও আনবেন না। আদৃশের বাঁকা হাসি আর ত্যক্ত চাহনি দেখে ভয়ে ঢোক গিলল সারা। আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সারা বেরিয়ে যেতেই আয়নার কাছে এগিয়ে আসলো আদৃশ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়না। হাতের যেখানে চেপে ধরেছিল সেই জায়গাটা লাল হয়ে আছে। চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। তাকে আড়ালে অপমান করলে সে সহ্য করে নেয়। কিন্তু আদৃশ তাকে অপমানিত হতে দেখেছে ভেবে লজ্জায় কান্না আসছে।
তার আদৃশ আয়নার হাতের লাল হওয়া জায়গাটা শক্ত করে চেপে ধরল। অবাক, অশ্রুসিক্ত চোখে আদৃশের পানে চাইল আয়না। তার ব্যথা লাগছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। আদৃশ আয়নার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ওই মেয়ে তোমাকে ইনসাল্ট করল, আঘাত করল, তাও কিছু বললে না কেন স্টুপিড? কে দিয়েছে ওকে এমন ব্যবহার করার অধিকার? কেন কিছু বলনি? আদৃশের ধমকে কেঁপে উঠল আয়না। ভয়ে চোখের পাতা বন্ধ করে ফেলল। কাঁপা কাঁপা গলায় বলল, সারাপু আমার তুলনায় বয়সে বড়। আমি চাই না তাকে অসম্মান করতে। আদৃশ আয়নার হাত ছেড়ে দিয়ে বলল, সম্মান তাকেই দিতে শেখো যে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। ওই মেয়ে কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। মানুষকে যত বলার সুযোগ দিবে, তারা তত বেশি বলবে। তাই প্রতিরোধ করতে শেখো। তোমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না। কেউই না। নিজেকেই লড়ে যেতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। আর অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দিবে না। তোমার জীবনে আগে কেমন পরিস্থিতি ছিল আমি জানি না, আর জানতেও চাচ্ছি না। তবে এখন তুমি আমাদের পরিবারের অংশ। কোনো অপরাধ ছাড়া কেউ যদি তোমাকে কিছু বলে, তাহলে মোটেও সহ্য করবে না। নিজেকে শক্ত করে গড়ে তোলো, যেন কেউ তোমাকে কিছু বলার আগে 10 বার ভাবতে বাধ্য হয়। মনে রাখবে, আমার পুরো পরিবার তোমার সাথে আছে। আদৃশ রুম থেকে বেরিয়ে গেল। তার একটা ইম্পর্ট্যান্ট কল আসায় সে ড্রয়িং রুম থেকে উঠে ছাদে চলে আসে কল রিসিভ করতে। আর এখানে এসে এসব দেখে আর চুপ থাকতে পারেনি। আদৃশের বুঝে আসছে না আয়নার পরিবার আয়নার সাথে এমন ব্যবহার কেন করছে। কই মীরার সাথে তো তারা এমন করে না। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জবাব কে দিবে? আদৃশ রুম থেকে বেরিয়ে যেতেই কৃতজ্ঞতার হাসি হাসল আয়না। মনে মনে ভাবল, তবে কি তার জীবন পাল্টে যেতে চলেছে? সুখপাখি কি তাহলে ধরা দিল বলে? আগে কখনো সারার উপর কথা বলার ক্ষমতা আয়নার ছিল না। সারাকে কিছু বললে সে মাহমুদ সাহেবকে বলে দিত। আর মাহমুদ সাহেব কথায় কথায় বলতো, তিনি আর আয়নাকে রাখবেন না, রাস্তায় ছুঁড়ে ফেলাবেন। তাই নিজের শেষ আশ্রয়টুকু ধরে রাখার জন্য তাকে চুপচাপ থাকতে হতো। সব অত্যাচার, সব অপমান সহ্য করে যেতে হতো। তার মা ও তার পক্ষে কিছু বলতে পারত না, কারণ তাদের মা মেয়ের শেষ আশ্রয় তো এটাই ছিল। আয়না ঠিক করল, এবার থেকে আর কাউকেই ছাড় দিবে না। অনেক সহ্য করেছে, এবার সময় এসেছে নিজেকে বদলাবার। মাহমুদ সাহেবের সাথে অনেক তর্কাতর্কির পর নিজের রুম ছাড়তে রাজি হলেন সাহেরা বানু। আয়নাদের বাড়িতে ভালো রুম 4টা। আয়নার রুম নিয়ে মোট 5টা রুম আছে। 4টা রুমের একটাতে মাহমুদ সাহেব আর অনামিকা বেগম থাকেন। একটা রুম মীরার। আর বাকি 2টো রুম সারা আর সাহেরা বানু দখল করে রাখে। সাহেরা বানুর স্বামী বিদেশে থাকে বলে সে সারা বছর মেয়ে নিয়ে ভাইয়ের বাড়িতেই পড়ে থাকে। সারা চাইলে সাহেরা বানুর সাথে এক রুমেই থাকতে পারে, কারণ রুমগুলো যথেষ্ট বড়। কিন্তু তারা মা মেয়ে ইচ্ছে করে 2 রুম দখল করে থাকে, যাতে আয়নাকে বাধ্য হয়ে ছাদের খুপড়ি টাইপ ঘরে থাকতে হয়। মাহমুদ সাহেব ভেবেছিলেন সারার রুমটাতে আয়নাকে থাকতে দিবেন। তাই সাহেরা বানু আর সারা পরিকল্পনা করে 2 রুম নিজেরা নিয়ে নেন। কিন্তু আজ আয়না জামাইসহ এ বাড়িতে এসেছে, তার উপর জামাই মীরা জামাইয়ের বড় ভাই। তাকে কিভাবে ওই খুপড়ি ঘরে থাকতে দিবেন ভেবে মাহমুদ সাহেব নিজের বোন সাহেরাকে বলে এক রাতের জন্য রুমটা ছাড়তে। না হলে শ্বশুর বাড়িতে মীরার অপমান হতে পারে। সাহেরা বানুর তো এমনিতেই আয়নাকে সহ্য হচ্ছে না। আয়না এত বড় বাড়ি, এত ভালো ছেলের বউ হয়েছে দেখে তার মাথাটা রাগে জ্বলে যাচ্ছে।
আর তার উপর রুম ছাড়তে বলায় ভীষণ রেগে যান তিনি। মাহমুদ সাহেব অনেকভাবে বুঝানোর পর শেষমেশ তিনি রাজি হন রুম ছাড়তে।